এবার বলে দিচ্ছে যে একই অ্যামাউন্ট অফ হিট যে T1 থেকে অ্যাবজর্ব করলো, করে দেখো সে কিছুটা কাজ করার পর বাকিটা T2 তে রিজেক্ট করলো। আর একটা ইঞ্জিন দেখো এখানে আছে, সে T2 এবং T3 মধ্যে কাজ করছে। দেখো এই যে সেকেন্ড ইঞ্জিন যে পরিমাণ হিট রিজেক্ট করে, এর কিনা ঠিক সেম অ্যামাউন্ট অফ ইঞ্জিন অ্যাবজর্ব করছে, করে দেখো কিছু ওয়ার্ক করছে। এখন প্রশ্ন করছে এরকম যে if T1 is greater than T3, then prove that efficiency is same in two cases। মানে একটা যখন ইঞ্জিন যখন T1 T3 মধ্যে কাজ করে তার যে এফিসিয়েন্সি, যদি দুটো ইঞ্জিন T1 T3 মধ্যে কাজ করে এরকম হবে যে প্রথম ইঞ্জিন যে পরিমাণ হিট রিজেক্ট করলো T2 তে, দ্বিতীয় ইঞ্জিন যদি সেম অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করে ফ্রম T2, then prove that efficiency এটা efficiency is same in two cases। এই দুটো কেসে কিনা এফিসিয়েন্সি সেম ভাবে প্রমাণ করো। যদি এই রকমের কোশ্চেন দেয় তাহলে আমি কিভাবে সলভ করতে পারি? দেখো তো, আমি ইঞ্জিন 2 এর ক্ষেত্রে বলি, ইঞ্জিন 2 এর ক্ষেত্রে কি ঘটনা হচ্ছে দেখি যে ফর ইঞ্জিন 2 এর ক্ষেত্রে দেখো, যদি আমরা দেখো আমরা তো এটা করেছিলাম যে দুটো রিজার্ভারের মধ্যে যদি একটা ইঞ্জিন কাজ করে, এটা দেখো যদি T2 থেকে সে Q2 পরিমাণ হিট অ্যাবজর্ব করে আর T1 এ যদি Q1 পরিমাণ রিজেক্ট করে, রিভার্সিবল কন্ডিশনে দেখো আমরা এটা লিখতে পারি Q2 বাই T2 সমান Q1 বাই T1, এটাই বলেছিলাম। তাহলে এখানেও দেখো ইঞ্জিন 2 এর ক্ষেত্রে যদি আমরা কি বলা যায়, দেখো এটা বলতে পারি যে Q1 বাই T1, এখানে দেখো Q2 বাই T2। তাহলে অতএব এখান থেকে দেখো Q2 মান কত হবে, দেখো আমরা T2 বাই T1 ইনটু Q1। তাহলে দেখো আমরা এটা পাচ্ছি যে এই অ্যামাউন্ট অফ হিট রিজেক্ট করলো T2 তে। এবার দেখো আমাকে কিন্তু বলে দিয়েছে যে ইঞ্জিন 3 সেম অ্যামাউন্ট অফ হিট দেখো, দেখো এখানে আমি অ্যাবজর্ব করছে। তাহলে আমি ধরে নিচ্ছি ক্যালকুলেশনের সুবিধার্থে এই ইঞ্জিন 3 T3 তে Q3 অ্যামাউন্ট অফ হিট রিজেক্ট করছে। তাহলে এখানে এটা বলি যে অ্যাজ ইউ ইঞ্জিন 3 reject Q3 amount of heat and T3 there। তারপরে তো যদি দেখো Q3 amount of heat T3 তে রিজেক্ট করে, তাহলে ইঞ্জিন 3 এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, সো ফর ইঞ্জিন 3 এই ক্ষেত্রে দেখো আমরা ওই নিয়ম ফলো করলে দেখো Q2 বাই T2, এখানে দেখো আমরা Q3 বাই T3 দেখো পাবো। তাহলে এখান থেকে কত অ্যামাউন্ট অফ হিট রিজেক্ট করলো, দেখো Q3 মান দেখো T3 বাই T2 ইনটু দেখো Q2 পাচ্ছি। এই Q2 মান দেখো আমি ওপর থেকে পেয়ে গেছি, তাই 4 মানটাকে এখানে বসিয়ে দাও। Q2 জায়গায় দেখো আমি T2 বাই T1 ইনটু দেখো Q1। তাহলে T2 দেখো ওপর নিচে ক্যান্সেল আউট হয়ে আমি এখানে দেখো T3 বাই Q1 ইনটু দেখো Q1 পেলাম, কারণ এই দুটো দেখো ওপর নিচে কেটে গেছে। ওকে,
হয়েছে? বেশ, তাহলে বলো তো এই যে দুটো ইঞ্জিন কম্বাইন্ড ইঞ্জিন কত অ্যামাউন্ট অফ ওয়ার্ক করলো? দেখো কম্বাইন্ড ইঞ্জিন কিন্তু কিউ1 পরিমাণ হিট অ্যাবজর্ব করেছিল, আর সেকেন্ড ইঞ্জিন যেটা রিজেক্ট করছে ঠিক সেম অ্যামাউন্ট অফ ইঞ্জিন তো কিউ3 মানে থার্ড ইঞ্জিন সেটা কিউ3 অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করছে। তাহলে ওভারঅল দেখো এই দুটো ইঞ্জিন কম্বাইন্ড ইঞ্জিন এরা কিউ1 পরিমাণ হিট অ্যাবজর্ব করে কিউ3 পরিমাণ হিট দেখো রিজেক্ট করলো। তাহলে এই যে কিউ1 আর কিউ3 এর মধ্যে যে ডিফারেন্সটা সেটা কি বললো কি সে ওয়ার্ক পারফর্ম করলো, তাই না? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে অতএব অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান by combined engine, amount of work done by combined engine কত হয়? দেখো কম্বাইন্ড ইঞ্জিন কিউ1 পরিমাণ হিট অ্যাবজর্ব করেছে সেই সোর্স থেকে আর কিউ3 পরিমাণ রিজেক্ট করছে। তাহলে এখানে দেখো কিউ1 কিউ3 জায়গায় আমরা টি3 বাই কিউ1 ইনটু কিউ1 বসিয়ে দাও। তাহলে দেখো আমরা কিউ1 এখানে 1 মাইনাস টি3 বাই কিউ1 আমি পাঠিলাম, তাই না? তাহলে এখান থেকে দেখো তো অতএব এফিসিয়েন্সি অফ কম্বাইন্ড ইঞ্জিন কত হবে? দেখো কম্বাইন্ড ইঞ্জিন কত পরিমাণ ওয়ার্ক করলো আর কত পরিমাণ হিট অ্যাবজর্ব করে, তাহলে দেখো এই মানটা হচ্ছে কিউ1, সরি এটা দেখো 1 মাইনাস টি3 বাই কিউ1 বাই কিউ1। এখান থেকে দেখো কিউ1 কিউ1 ক্যান্সেল আউট হয়ে টি3 বাই টি1 দেখো আমরা পাবো। তাহলে এটা কম্বাইন্ড ইঞ্জিনের এফিসিয়েন্সি দেখো আমরা এরকম পাচ্ছি, ঠিক আছে? এবার তুমি এই প্রথম ইঞ্জিনের কথা ভাবো, ইঞ্জিন ওয়ান যে দেখো একেবারে টি1 টি3 মধ্যে ওয়ার্ক করছে বা পারফর্ম করছে, তার ক্ষেত্রে কি বলতে পারি? আমি ধরে নিচ্ছি যে ইঞ্জিন ওয়ান এই টি3 তে কিউ3 প্রাইম অ্যামাউন্ট অফ হিট রিজেক্ট করলো। লেট ইঞ্জিন ওয়ান রিজেক্ট Q3 prime amount of heat at T3. So here আমরা ইঞ্জিন 1 এর ক্ষেত্রে কি বলতে পারি দেখো তো, যে Q1 by Q1 সমান Q3 prime by T3। তাহলে সোনিয়া দেখো এতক্ষণ কেন আওয়াজ Q1 by T1 সমান দেখো Q3 প্রাইম বাই T3। দেখো Q1 by T1 সমান Q3 প্রাইম বাই দেখো T3। তাহলে এখান থেকে আমরা Q3 প্রাইম কত পাবো? দেখো আমরা Q3 প্রাইম দেখো আমরা T3 বাই T1 ইনটু দেখো Q1। তাহলে এই ইঞ্জিন ওয়ান সে কতটা পরিমাণ কাজ করলো, এও দেখো কিউ1 পরিমাণ হিট অ্যাবজর্ব করেছে আর কিউ3 প্রাইম পরিমাণ হিট রিজেক্ট করছে। তাহলে এর ডিফারেন্সটা কি বলবো? অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান। তাহলে এখান থেকে দেখো অতএব অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বাই ইঞ্জিন ওয়ান এটা কত হবে? এটা দেখো কিউ1 থেকে তুমি কিউ3 প্রাইম বিয়োগ করে দাও। তাহলে বিয়োগ করলে দেখো এখানে আমরা কিউ1 এটা দেখো টি3 বাই কিউ1 ইনটু কিউ1টাকে হোল কমন নিলে 1 মাইনাস টি3 বাই টি1 দেখো পাচ্ছি। তাহলে এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি ফর ইঞ্জিন ওয়ান, তাই না? এটা দেখো আমরা কত পরিমাণ কাজ করলো, কত পরিমাণ হিট অ্যাবজর্ব করে। তাহলে দেখো এইটা আমরা কিউ1 1 মাইনাস টি3 বাই কিউ1 আর তলাতেও কিউ1 আছে, তাহলে দেখো 1 মাইনাস
T3/T1 দেখো পেলাম। তাহলে কম্বাইন্ড ইঞ্জিনের এফিসিয়েন্সি যা, তারা তো এই কোনটা ধরে যাবে একবার। হ্যাঁ, তাহলে দেখো তো কম্বাইন্ড ইঞ্জিনের এফিসিয়েন্সি যা ছিল, ওই ইঞ্জিনটারও দেখো এফিসিয়েন্সির মান দেখো সে আমরা একই দেখো পেলাম। তাহলে এইরকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় দেয়, একটু কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা ঠিকঠাক করে বুঝে নিয়ে একটা এরকম পিকচার একটা তোমরা ড্র করবে আগে কি বলতে চেয়েছে, ঠিক আছে? সেখান থেকে এইরকম ভাবে সলভ করবে, পারবে তো? কারণ এইরকম কোশ্চেন এক বছর পরীক্ষা দিয়েছিল। ওকে, নেক্সট এবার আমি একটা নতুন টার্ম আসছি থার্মোডাইনামিক্সে, আর একটা ফাংশন আমি এখানে অ্যাড করছি, যে সেটা হচ্ছে কিনা এনট্রপি, ENTROPY, এটাকে ক্যাপিটাল এস দিয়ে ডিনোট করা হয়। আমরা এই এনট্রপিটা আমার দরকার পড়ছে কেন, মানে আর একটা দেখো ফাংশন থার্মোডাইনামিক্স দরকার পড়ছে কেন। দেখো আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে কি দেখেছিলাম? ফার্স্ট ল থেকে দেখো আমরা দেখেছি কি, যে স্পন্টেনিয়াস প্রসেসের ক্ষেত্রে দেখো কি, যে সবাই কি চায়, সবাই দেখো স্টেবিলিটি পাওয়ার জন্য এনার্জি মিনিমাইজ করতে চায়, তাই তো? তাই দেখো কি হয় যে সবাই দেখো এই যেমন গরম জলে ঠান্ডা হয়ে যায়, তাই তো? মানে সবাই দেখো মানে যত এনার্জি কম তত তার স্টেবিলিটি বেশি। তাহলে দেখো যে আমরা স্টেবিলিটির জন্য কি হয়, সকল রিয়াকশন গুলোর ক্ষেত্রে এনথালপির পরিবর্তন আমরা কি নেগেটিভ পাবো। যদি আমি কনস্ট্যান্ট প্রেসারে করি, আর যদি কোনো একটা প্রসেস আমি কনস্ট্যান্ট ভলিউমে করি, তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ দেখো নেগেটিভ হয়। তাহলে এখানে দেখো কি বলবো, যে যে কোনো স্পন্টেনিয়াস প্রসেসের ক্ষেত্রে, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে টুকের স্টেবিলিটি কি হবে, বোথ এইচ এবং ইউ দেখো ডিক্রিজ করে করে যাবে। তাহলে এখানে বলতে পারি কি, ফর এনি স্পন্টেনিয়াস প্রসেস, বা আমি স্পন্টেনিয়াস কথাটা এখানে উল্লেখ না করে এরকম বলতে পারি যে টু গেইন স্টেবিলিটি অফ এনি সিস্টেম কি হয়, টু গেইন stability of any system here, they always কি হয়, release its energy, তাই কি হয়, thus আমরা কি পাই, thus দেখো ফার্স্ট ল থেকে তাহলে আমরা এটা বলতে পারি কি, যে thus দেখো যে কোনো প্রসেসের ক্ষেত্রে ডেল্টা এইচ এর মানে দেখো তাহলে নেগেটিভ, মানে কি এক্সোথার্মিক রিঅ্যাকশন আমরা পাবো। thus always we get
অ্যান এক্সোথার্মিক প্রসেস। আমরা কিন্তু তাহলে কখনো এন্ডোথার্মিক প্রসেস পেতে পারি না, কারণ এখানে দেখো এনার্জি মিনিমাইজ করে তারা স্টেবিলিটি পাচ্ছে, এক্সোথার্মিক প্রসেস। কিন্তু দেখা যায় কি বলতো, যে এইটা কিন্তু সবসময় সত্যি নয়, যে সবসময় স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় যে সবসময় এটা নেগেটিভ হবে বা ডেল্টা এইচ এর মানটা নেগেটিভ পাবো বা এক্সোথার্মিক হবে, এটা কিন্তু সবসময় সত্যি নয়। ইট ইজ দেখো, ইট ইজ নট 100% true, বিকজ দেখো অনেক রিয়াকশন আছে যেগুলো কিনা এন্ডোথার্মিক ইন নেচার, মানে তাপ গ্রহণ করে সেটা স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে। বিকজ সাম রিয়াকশন অলসো অ্যাভেলেবল বা সাম প্রসেস also available where your delta H is positive। তার মানে কি গো, যে তারা এনার্জি গেইন করে দেখো প্রোডাক্টে বা প্রক্রিয়াটা হচ্ছে, that is the gain in energy during any spontaneous condition বলবো, spontaneous condition। ওকে, যেমন আপনার উদাহরণ দিচ্ছি, যেমন এই যে পুকুরের জল যে বাষ্প হয়, তার এভাপোরেশন অফ পন্ড ওয়াটার, এটা দেখো এইরকম ঘটনা, তাই তো? এক্সাম্পল কি, কারণ এটা দেখো স্বতঃস্ফূর্ত আমরা আপনি দেখি ঘটে, কিন্তু দেখো তাপ গ্রহণ করে হয়, কখনো কিন্তু তাপ বর্জন করে হয় না। এক্সাম্পল evaporation of pond water, এটা বলতে পারি। Furthermore, যে আমরা যে কোনো এন্ডোথার্মিক রিয়াকশন যেগুলো করি সেগুলো, কারণ কি এক্সোথার্মিক রিয়াকশন গুলোকে যখন আমরা ব্যাখ্যা করতে পারছি, কারণ স্টেবিলিটি গেইন করার জন্য সেই এনার্জি মিনিমাইজ করছে, তাহলে তো আমরা এন্ডোথার্মিক রিয়াকশন পেতামই না, তাই তো? তাহলে আমরা যদি শুধুমাত্র যদি এনার্জি টার্ম আমরা কনসিডার করি, তাহলে আমরা অলওয়েজ আমরা এক্সোথার্মিক কন্ডিশনই পাবো, কখনো এন্ডোথার্মিক কন্ডিশন কিন্তু আমরা পাবো না। দ্যাট মিনস that as if we consider only energy term, then দেখো কি হয়, যে এন্ডোথার্মিক রিয়াকশন গুলো তাহলে দেখো পসিবল হয় না বা পাবো না আমরা। যদি consider only energy term, the endothermic reaction, আর এগুলো তাপ গ্রহণ করে হয়, endothermic reaction দেখো is not possible, এটা সম্ভব নয়। কিন্তু এগুলো তো হচ্ছে গো, নেচারে দেখো হচ্ছে, এগুলোকে আমরা এক্সপ্লেন করবো কিভাবে? ঠিক আছে, টু এক্সপ্লেন দিস, এগুলোকে এক্সপ্লেন করার জন্য মানে তখন সেকেন্ড ল বলতে কি, যে শুধুমাত্র এনার্জি টার্মটাকে কনসিডার করলে হয় না, তার সঙ্গে আর একটা টার্ম কনসিডার করতে হয়, যেটাকে আমরা এনট্রপি বলবো। মানে কি, টু এক্সপ্লেন দিস কি হয়, another function is required, but another criteria is required, এটাকে এনট্রপি বলে, called entropy। To explain this আমরা আরেকটা টার্ম বলছি এনট্রপি। এই জন্য দেখো আমরা থার্মোডাইনামিক্সে আরেকটা টার্ম ইন্ট্রোডিউস করাচ্ছি,
For this reason, for this reason, we introduced the entropy term in thermodynamics. তাহলে আমরা এইটার জন্য ইন্ট্রোডিউস করছি, তার কারণ মানে কি বললাম, প্রথম সূত্র থেকে রাখবো যদি আমরা শুধু এনার্জি টার্মগুলোকে কনসিডার করি তাহলে তারপর সবসময় স্টেবিলিটি পাওয়ার জন্য সবসময় এনার্জি মিনিমাইজ করে যায়, কারণ আমরা সবসময় এক্সোথার্মিক রিয়াকশনই পাই, এক্সোথার্মিক রিয়াকশনগুলো কারো কথা নয়। এর সঙ্গে সঙ্গে কিছু ন্যাচারাল ফিনোমেনা যা ঘটে যেগুলো দেখো তাপ গ্রহণ করে হয়, যেমন যেমন ট্রান্সফার যেটা হয়, এইগুলো অটোমেটিক্যালি দেখো হচ্ছে, এগুলো কিন্তু কারো সাহায্য ছাড়াই হচ্ছে। এইগুলোকে আমরা এক্সপ্লেন করবো কিভাবে, এগুলোকে এক্সপ্লেন করার জন্য দেখো আমরা একটা নতুন টার্ম এনট্রপি আমরা পড়তে চলেছি। ওকে, ঠিক আছে, বেশ। এই দেখি এবার এনট্রপি কাকে বলে, তার ক্যারেক্টারিস্টিক প্রপার্টিজ গুলো কি, তার ফিজিক্যাল মিনিং কি, এক এক করে বলি। এখন আমি পয়েন্ট পয়েন্টে বলে যাচ্ছি। এই এনট্রপিটাকে ডিফাইন করে এভাবে কি, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ এই এ সমান দেখো কিউ বাই টি, যেখানে কিউ হচ্ছে কি হিট আর টি ফর টেম্পারেচার, তাপমাত্রার অনুপাতকে দেখো এনট্রপি বলে, এরকম বলা হয় তাপ আর তাপমাত্রার অনুপাত। তাহলে এইটা একটু মনে রাখবে, এনট্রপিকে দেখো আমরা এইভাবে ডিফাইন করলাম। 2 নম্বর কি, দেখো যদি কোনো একটা প্রসেসে সিস্টেম দেখো সাম হিট অ্যাবজর্ব করে বা রিলিজ করে, কিপিং টেম্পারেচার ফিক্সড। যেমন দেখো যখন জল ফুটে বাষ্প হয় তখন দেখো টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড ফিক্স থাকে, থেকে সে কিছু পরিমাণ হিট অ্যাবজর্ব করে সে লিকুইড থেকে ভেপারে কনভার্ট হয়, যেটাকে আমরা বাষ্পীভবনে লিন্ডা বা ল্যাটেন্ট হিট ভেপারাইজেশন করে থাকি। এই সিচুয়েশনে এনট্রপি পরিবর্তন কত হবে, যখন টেম্পারেচার ফিক্স থেকে কোনো একটা সিস্টেম হিট অ্যাবজর্ব করছে বা রিলিজ করছে, রিলিজ কখন হবে গো, উল্টো প্রসেসটা হবে যে বাষ্পটা যখন কনডেন্স করে লিকুইড হবে তখন তাকে সেম অ্যামাউন্ট অফ এনার্জি সে রিলিজ করবে। আর এখানে বলতে পারি যে সিমিলারলি for any process where system absorb or release heat, keeping temperature fixed, তার মানে আইসোথার্মাল কন্ডিশন বলতে পারি আমরা। আইসোথার্মাল কন্ডিশনে যখন কোনো একটা সিস্টেম হিট অ্যাবজর্ব করে বা রিলিজ করে তখন এর এনট্রপি কত হবে, entropy of the সিস্টেমের এনট্রপির পরিবর্তন দেখো আমরা টিএস, কারণ টি দিয়ে আমরা পরিবর্তনটাকে বোঝাই, চেঞ্জটাকে বোঝাই। তাহলে দেখো হিটের পরিবর্তন কত বাই টি, টিএস সমান দেখো টি2 বাই টি, এখান থেকে তাপ গ্রহণ বর্জন করলে এনট্রপির পরিবর্তন কখন হয় তখন বলতে পারবো। এইটা কিনা যখন টেম্পারেচার ফিক্স থাকে তখন অ্যাপ্লিকেবল হয়েছে। এবার দেখো যে এক্সপানশন কন্ডিশনে কি হয়, সিস্টেম কিন্তু হিট অ্যাবজর্ব করে, তাই দেখো যখন টিকিউটা পজিটিভ হওয়ার জন্য এসটাও দেখো পজিটিভ হয়, মানে দেখো এক্সপানশন প্রসেসে এনট্রপিটা ইনক্রিজ করে এটা বলতে পারবো।
কি during expansion system absorb দেখো heat so তাই দেখো dq টা পজিটিভ আর দেখো ds কত হবে এই dq বাই t এটা দেখো যদি পজিটিভ বাই t এরপরে সবসময় পজিটিভ কোয়ান্টিটি তাহলে এটাও দেখো পজিটিভ তার মানে এনট্রপি দেখো ইনক্রিজ করে যায় যে কোনো এক্সপানশন প্রসেসে সো মানে আসপারমান এক্সপানশন প্রসেসে বলতে পারি টেম্পারেচার ফিক্সড আছে তো সো এনট্রপি দেখো ইনক্রিজ করছে entropy increases for an expansion process এ দেখো এনট্রপিটা ইনক্রিজ করলো এইটা খুব ইম্পর্টেন্ট সিমিলারলি যখন দেখো আমরা কম্প্রেশন করব সংকোচন করব তখন সিস্টেম কিন্তু হিট রিজেক্ট করে সারাউন্ডিংসকে তাই ডিগ্রির মানটা নেগেটিভ হওয়ার জন্য আমরা দেখো ডিএস এর মানটাও নেগেটিভ পাবো তাহলে এই একই কথা ডিউরিং কম্প্রেশন তাহলে আমরা এটা বলতে পারি ডিউরিং কম্প্রেশন সিস্টেম রিলিজ সাম হিট ডিউরিং compression system release heat so ডিগ্রির মান দেখো নেগেটিভ তাই দেখো এটাও দেখো নেগেটিভ তাই এটাও তার মানে কি এনট্রপি এখানে দেখো ডিক্রিজ করছে ফর an compression process entropy decreases for a compression process COMPRESSION compression process ठीक है ना নেক্সট আসছি দেখো তো আমরা এখানে যখন ফেজ ট্রানজিশনের তখন বললাম যেমন 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেখো টেম্পারেচার দিক থেকে সিস্টেমটা হিট অ্যাবজর্ব করে বা রিলিজ করে তখন এনট্রপি চেঞ্জ করতে মানে এইটা পুরোপুরি আমি একটা ফেজ ট্রানজিশন প্রসেস বললাম একটা ফেজ থেকে অন্য একটা ফেজে কনভার্সন হচ্ছে তখন এনট্রপি পরিবর্তন আমরা এই ফর্মুলা মানে এখানে অ্যাকচুয়ালি দেখো আমরা এইটা কি বলতে পারি কি ফেজ ট্রানজিশন প্রসেস এটা কি ফেজ ট্রানজিশন প্রসেস কিন্তু ধরো তোমাকে আমি শুধুমাত্র লিকুইড ফেজ বললাম আর ফেজ থেকে টেম্পারেচারে আছে সে কিছু পরিমাণ হিট গ্রহণ করে তার টেম্পারেচার দেখো 40 ডিগ্রি হলো মানে টেম্পারেচার দেখো চেঞ্জ হচ্ছে তাহলে এনট্রপি পরিবর্তন কিভাবে আমরা ক্যালকুলেট করবো দেখো যদি এই যে টেম্পারেচার যদি চেঞ্জ হয় ডিউরিং অ্যাবজর্পশন অর বা যখন রিলিজ করে তখন তাহলে কি বলতে পারি যে ইফ টেম্পারেচার চেঞ্জেস during absorption of heat ডিগ্রি থেকে 40 ডিগ্রিতে গেল তখন টেম্পারেচার চেঞ্জ হচ্ছে টেম্পারেচার ডিগ্রি absorption of heat আমি না এরকম বলছি লেট আমি ধরো বললাম যখন টেম্পারেচার T1 তখন তার ধরো হিট Q1 বা এনার্জি Q1
আর যখন তার টেম্পারেচার ডিক্রিজ হলো তখন তার দেখো এনার্জি কিউ2 হলো। তাহলে এই সিচুয়েশনে আমরা এনট্রপি চেঞ্জ বার করবো। যেমন দেখো আমি এক্সাম্পল এরকম বলতে পারি, লিকুইড ওয়াটার ধরো 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আছে, এর এনার্জি কিউ1 বললাম, সে দেখো পরিবর্তন হলো কোথায়, লিকুইড ওয়াটার 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, এর টেম্পারেচার এনার্জি বললাম কিউ2। তাহলে এইরকম সিচুয়েশনে আমরা কি পাবো? এখানে দেখো যেটা বলেছি, এখানে কিন্তু এইরকম সিচুয়েশন ছিল যে H2 লিকুইড 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থেকে সেটা কিন্তু বহুমুখী প্রক্রিয়া, তার কারণ সাম্যাবস্থায় কিন্তু আসে। এটা ধরো ভেপার বা গ্যাসে নিয়ে গেলাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তাহলে এখন টেম্পারেচার এখানে ফিক্সড, ঠিক আছে? এখানেও 100, এখানেও 100, কিন্তু এখানে 30 থেকে আমি 40-এ যাচ্ছি। তাই এখানে দেখো এনট্রপি চেঞ্জ কত হয়, সো চেঞ্জ ইন এনট্রপি, এনট্রপি দেখো এটাকে আমরা টিএস সমান দেখো Q2 মাইনাস Q1 বাই T2 মাইনাস Q1 এই ফর্মুলা অ্যাপ্লাই করব। ডিফারেন্সটা মানে Q থেকে দেখো মানে Q1 থেকে Q2 হলো, তার ডিফারেন্সটা কত পেল? একই রকম ভাবে দেখো টেম্পারেচার ডিফারেন্স কত, T2 মাইনাস Q1 এই ফর্মুলা অ্যাপ্লাই করব। একটা সেম ক্ষেত্রে আমি করবো না, আইদার লিকুইড ফেজ বা আইদার গ্যাস লিকুইড ক্ষেত্রে এই ফর্মটা আমি অ্যাপ্লাই করবো। আর উপরে দেখো তখন একটা ফেজ ট্রানজিশন হয়েছে, লিকুইড ফেজ থেকে দেখো পেপার ফেজ বা গ্যাস গ্যাস ফেজে দেখো বেশি, তখন আমরা ওই ফর্মুলা অ্যাপ্লাই করবো। সবার ওকে? নেক্সট কোশ্চেন 4 নম্বর, এই এনট্রপি ইউনিট কি হবে? ইউনিট অফ এনট্রপি, এনট্রপি ইউনিট তারপর আমরা এর সমান উপরে কি পেয়েছিল কিউ বাই কে, তাহলে উপরে দেখো জুল, তলায় দেখো কেলভিন, তাই জুল পার কেলভিন দেওয়া হয় এসআই ফর্মুলা। একই রকম ভাবে দেখো আমরা এটা কি দেখো আর পার কেলভিন বলবো সিভিএস সিস্টেমে, অবশ্যই দেখো কেলভিন মাসটা দেবে, বা এটা ম্যাক্সিমাম ভুল হয়ে যাবে। ডাইমেনশন কি হবে? ডাইমেনশন দেখো আমরা উপরে এনার্জি, তো এনার্জি দেখো ডাইমেনশন আমরা a স্কয়ার ইনটু দি পাওয়ার -2, আর অবশ্যই একটা কেলভিনে কিন্তু কোনো ডাইমেনশন হয় না, যেহেতু বাই কেলভিন আছে দেখো আমাকে একটা কেলভিন চিন্তা এখানে যোগ করে দিতে হয়। ওকে, এই ফিজিক্যাল মানে এনট্রপি বলতে কি বোঝায়? ফিজিক্যাল মিনিং, ফিজিক্যাল মিনিং এর দু রকমের মানে জানো তো। 1 নম্বর মানে হচ্ছে এই এনট্রপি দ্বারা আমরা কোনো একটা সিস্টেমে র্যান্ডমনেস বা ডিসঅর্ডারনেস মেজার করে থাকি, বিশৃঙ্খলতা মেজার করি। It means that it measure the randomness, RANDOMNESS, randomness or disorderness, ORDER, disorderness of the system. এটা সিস্টেমে র্যান্ডমনেস বা ডিসঅর্ডারনেস মেজার করে। যত র্যান্ডমনেস বাড়ে সিস্টেমের এনট্রপির মানটাও তত বেড়ে বেড়ে যায়। অ্যাজ randomness of the system, randomness of the system,
randomness of the system increases, যতটা ইনক্রিজ করে এন্ট্রপি দেখো, এন্ট্রপি এটা অলসো ইনক্রিজেস, এটাও দেখো বাড়ে। তাহলে এইটা randomness of the system increases, entropy also increases. ওকে, আর একটা মানে আছে, আর একটা মানে কি বলতো, এই এন্ট্রপি দ্বারা আমরা অ্যামাউন্ট অফ আনঅ্যাভেলেবল ওয়ার্কটাকে মেজার করে থাকি। অ্যাভেলেবল ওয়ার্ক কোনটা, যেটা আমরা ওয়ার্ক আউটপুট হিসাবে পাচ্ছি। আনঅ্যাভেলেবল কোনটা, যেটা আমরা ওয়ার্ক আউটপুট হিসাবে পাচ্ছি না। তাই এটা অনেক সময় আনঅ্যাভেলেবল ওয়ার্কটা কিভাবে বলা হয় বলছি দেখো। It can also measure the amount of unavailable AVAILABLE amount of unavailable work. Measure the amount of unavailable work. এই যত আনঅ্যাভেলেবল ওয়ার্কের অ্যামাউন্ট ইনক্রিজ করে, এন্ট্রপি তত ইনক্রিজ করে করে যায়। as the amount of unavailable AVAILABLE, as the amount of unavailable work increases, entropy of the system এটা দেখো also increases। তাহলে দুটো মানে আছে, অ্যামাউন্ট অফ আনঅ্যাভেলেবল। তাহলে এইটা ভালো করে মনে রাখবে, measure the disorderness and measure the amount of unavailable work. এটা কি বলছি তারা কি আসলে বুঝে? আচ্ছা দেখো, আমরা কোনো একটা ডিজিজে আমরা তিনটে স্টেট হয় জানি, সলিড হয়, লিকুইড হয়, আর দেখো আমরা গ্যাস পাই। তাহলে আমি দেখো যত এদিক থেকে এদিকে যাব, টেম্পারেচার বাড়াতে হবে, কাইনেটিক এনার্জি দেখো প্রত্যেকটা মলিকিউল ইনক্রিজ করবে, তাই র্যান্ডমনেস দেখো ইনক্রিজ করবে, আণবিক বিশৃঙ্খলতা বাড়বে, তাই এন্ট্রপি অফ দ্য সিস্টেম কত বেড়ে যাবে। তাহলে এখানে বলতে পারি যে এখানে দেখো টেম্পারেচার ইনক্রিজেস, কাইনেটিক এনার্জি এটাও দেখো অলসো ইনক্রিজেস। তাই কি হয়, কেউ প্লাস randomness দেখো of the system, randomness of the system এটা দেখো also increases। তাই কি হয়, এন্ট্রপি। সো এন্ট্রপি দেখো এই জন্য ইনক্রিজ করে,
এই জন্য দেখো আমি এরকম বলতে পারি যে সলিড স্টেটে এনট্রপির মান যা হবে, লিকুইড স্টেটে মলিকুলগুলোর বিশৃঙ্খলতা বেশি হলে এনট্রপির মানটা বেশি হবে, আর গ্যাসিয়াস স্টেটে র্যান্ডমলি তার বিশৃঙ্খলতা আরো বেশি হলে এনট্রপির মানটা দেখো আমি আরো বেশি পাবো। এই অর্ডারটা খুব ভালো করে মাথায় রাখবে। হ্যাঁ, একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা দেখো, বলছি 1 নম্বর যে Fe2O3 সলিড, এই ধরো 3 মোল কার্বন মনোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করলো, করে দেখো এখানে 2 মোল Fe সলিড আর 3 মোল CO2 গ্যাস উৎপন্ন করলো। এখানে বলতে পারবে এই প্রসেসে এনট্রপির পরিবর্তন কি হবে? বলতে পারবে? দেখো, যখন আমরা সলিড গ্যাস মিশ্রিত থাকবে, গ্যাসের এনট্রপি কি সলিডের তুলনায় খুব খুব বেশি বলে আমরা সলিডগুলোকে নেগেট করবো, শুধুমাত্র গ্যাসটাকে তখন আমরা বিবেচনার মধ্যে আসবে, গ্যাসটাকে কনসিডার করবো। এখানে দেখো 3 মোল গ্যাস আছে, এখানেও দেখো আমরা 3 মোল গ্যাস উৎপন্ন হয়েছে। তাহলে যেহেতু নাম্বার অফ মোলস অফ গ্যাসের রিঅ্যাক্ট্যান্ট এন্ড প্রোডাক্ট সেম, তাই সিস্টেমে র্যান্ডমনেসের মানটাও দেখো সেম থাকে। তাই এখানে এনট্রপির কোনো পরিবর্তন তেমন আমরা দেখতে পাবো না। দেখো 3 মোল gaseous reactant is converted to 3 mole gaseous product. 3 mole gaseous product. তাই তো? তাই দেখো নাম্বার অফ gaseous moles হবে এটা ফিক্সড। So number of moles of gaseous species এটা is fixed। তাই সিস্টেমে র্যান্ডমনেস দেখো সেম থাকে বলে এনট্রপি কোনো পরিবর্তন এখানে পাবো না। আর randomness of the system এটা is same। so ds টা এখানে দেখো 0 হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে এনট্রপি কোনো পরিবর্তন হচ্ছে না, যেহেতু আমরা দেখো শুধুমাত্র এখানে তুমি এইগুলোকে কনসিডার করো, কারণ সলিডগুলোকে এখানে কনসিডার করবো না, কারণ সলিডের এনট্রপি অতি নগণ্য। একই রকম ভাবে দেখো যদি আমরা এই এক্সাম্পলটা দিতাম, এরকম আমি আরো 2 নম্বর এক্সাম্পল এটা দিচ্ছি যে এখানে দেখো আমরা এই যে সিওটাকে চেঞ্জ করে সেখানে দেখো আমি হাইড্রোজেন দিলাম, যে 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করলো, করে দেখো এখানে কি হলো যে CH2 উৎপন্ন হলো, সরি 3 তো আছে, দেখো CH2 লিকুইড উৎপন্ন হলো। তাহলে দেখো 3 মোল গ্যাস বিক্রিয়া করে এখানে লিকুইড দিচ্ছে, তাই গ্যাসের তুলনায় লিকুইডের সঙ্গে এনট্রপির মানটা খুব কম বলে, তাহলে দেখো এখানে আমরা কি হবে, এই বিক্রিয়ার সময় র্যান্ডমনেস ইউজ করবে, তাই এনট্রপির মানও দেখো ডিক্রিজ করবে। তাহলে এখানে বলতে পারি কি, এখানে দেখো গ্যাসিয়াস রিঅ্যাক্টর ইজ কনভার্টেড টু, এখানে দেখো gaseous reactor is converted to solid and liquid product by species. Gaseous reactor is converted to solid or liquid. Solid and liquid the product. So randomness but number of moles of gaseous species that could decrease করে। So number of moles of
gaseous species, number of moles of gaseous species এটা decreases as দেখো randomness decrease করে বলে এন্ট্রপির মানও decrease হয়ে যায়। আর randomness of the system এটা decreases, so ds এর মানটা এখানে আমরা নেগেটিভ পাবো। মানে এইরকম ভাবে দেখো অ্যান্সার দেওয়া হয়, বলে বলবে হ্যাঁ। আর একটা কথা আমি বলেছিলাম কি যে এন্ট্রপি দ্বারা আমরা অ্যামাউন্ট অফ আনঅ্যাভেলেবল ওয়ার্ক মেজার করে থাকি। সেটা কিরকম হয় দেখি, যে এটা দেখো মেজার দ্য অ্যামাউন্ট অফ আনঅ্যাভেলেবল ওয়ার্ক। কিরকম বলো তো? দেখো আমি একটা দেখো সিস্টেম নিয়েছি, গ্যাসিয়াস সিস্টেম। ভালো প্রশ্ন। দেখো এই সিস্টেমটা পরিবেশ থেকে, ধরো বলছি পরিবেশ থেকে এই ডিকিউ পরিমাণ হিট অ্যাবজর্ব করলো। এই হিটটা অ্যাবজর্ব করে এর কি ঘটনা ঘটে বলতে পারবে? এইটা দেখো তিনটে পার্টে ভাগ হয়। একটা পার্টে কি কোথায় কাজ করছে, যে মলিকুল গুলো নিজেদের মধ্যে কলিশন করতে দেখো ইউটিলাইজ করে, মানে নিজেদের মধ্যে কলিশন হয়, এটাকে আমি 1 নম্বর বললাম। আর একটা কি হয়, আর একটা দেখো মলিকুল গুলো পাত্রে দেওয়ালের সঙ্গে কলিশন করে, এটা একটা অন্য কলিশন। আর কি আর একটা দেখো কলিশন কি হয়, যে মলিকুল গুলো এই এখানে দেখো পিস্টনটা আছে, যে পিস্টনের দেওয়ালে ধাক্কা দেয়, এটাকে আমি 3 নম্বর কলিশন বলছি। এই একমাত্র এই 3 নম্বর কলিশনের জন্যই কি হয়, পিস্টনটা ঠেলে ওপর দিকে ওঠে, মানে আমরা কিছু পরিমাণ যান্ত্রিক কার্য পাই। দেখো তো আমরা তো এটা দেখে এলাম কি, যে যেহেতু এফিসিয়েন্সি দেখো লেস দ্যান 1 অলওয়েজ, তার মানে কি, সো এই যত পরিমাণ দেখো সে ওয়ার্ক করলো, তার মান যে পরিমাণ হিট অ্যাবজর্ব করলো তার থেকে কম। তাহলে এইটা, এই যে ডিফারেন্সটা, অতএব আমি দেখো যদি বড় থেকে ছোটটা বিয়োগ করে দিই, তাহলে যতটা অ্যামাউন্ট অফ ওয়ার্ক পেলাম না, বিয়োগফলটা, এটা কি বলবো, এটাই দেখো আনঅ্যাভেলেবল ওয়ার্ক আমি বলবো। কারণ ওয়ার্ক আউটপুট হিসাবে দেখো ডিডব্লিউটা পেয়েছি, বাকিটা পাচ্ছি না। বাকিটা কেন পাচ্ছিলাম না গো? এই যে বিয়োগফলটা, এটা কি হলো অ্যাকচুয়ালি, যে মলিকুল গুলো নিজেদের মধ্যে কলিশন করতে এবং পাত্রে দেওয়ালের সঙ্গে কলিশন করতে দেখো সে ইউটিলাইজ করে ফেলেছে, খরচ করে ফেলেছে। তাহলে বলো তো, যদি এই কলিশন গুলো দেখো যদি এখন বেশি বেশি করে হয়, এটা যদি বেশি বেশি করে হয়, তাহলে দেখো আমরা মেকানিক্যাল ওয়ার্কের পরিমাণ যত কম পাবো, মানে অ্যাভেলেবেল ওয়ার্কের পরিমাণ দেখো কমে যাবে, আর আনঅ্যাভেলেবেল ওয়ার্কের পরিমাণ দেখো বেড়ে যাবে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে মলিকুলগুলো র্যান্ডমনেস যত বাড়ে, মানে নিজেদের মধ্যে কলিশন যত বেশি হয়, তত দেখো অ্যাভেলেবেল ওয়ার্কের পরিমাণ কমে যায়, আনঅ্যাভেলেবেল ওয়ার্কের পরিমাণ দেখো বেড়ে যায়। এইভাবে ব্যাখ্যা করা। আমি কি একটা গল্প বলতে পারি? দেখো না, আগেকার সময়েতে এত ডিস্টারবেন্স ছিল না। আমরা যখন পড়াশোনা করেছি তখন স্মুথলি পড়াশোনা করতাম, তখন এত ঝামেলার জলে কিছু ছিল না।
তাই দেখো যখন আমরা এই যে এই যে মানে আমাদের র্যান্ডমনেস অত নেই, মানে এখন দেখো না, প্রচুর র্যান্ডমনেস। তোমাকে সকাল থেকে রাত পর্যন্ত একবার এখানে ছুটো, একবার ওখানে ছুটো, এই করো সেই করো, অমুক তমুক এসব করো। যত তুমি এদিক ওদিক র্যান্ডমনেস করবে তত তোমার তো মনে হচ্ছে কি হ্যাঁ আমি এদিক ওদিক ছড়াছড়ি করছি, মানে কি অনেক কাজকর্ম করছি, কিন্তু বাস্তবে তা কিন্তু নয়। বাস্তবে কিন্তু একটা অ্যাভেলেবেল ওয়ার্কের পরিমাণ তোমার কিন্তু কমেই যাচ্ছে দিনকে দিন। তার কারণ কি, দুটো মিলিয়ে তো একে সেম হবে বাবা। অ্যাভেলেবেল বাড়লে আনঅ্যাভেলেবেলটা কমবে, আর আনঅ্যাভেলেবেল বাড়লে অ্যাভেলেবেলটা দেখো কমে যাবে। এবার এখানে দেখো এই গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে অ্যাভেলেবেল ওয়ার্ক কোনটা পাই, এই দেখো 3 নম্বর পলিশনটা হলে। তো যদি একমাত্র 3 নম্বর পলিশনটাই হতো, কোনো 1 2 না হতো, তাহলে দেখো আমরা 100% ওয়ার্ক পেতাম, মানে এফিসিয়েন্সি 1। ঠিক যখন কোনো একটা সিস্টেম হিট অ্যাবজর্ব করে তখন 3 নম্বর পলিশনের সাথে 1 নম্বর 2 নম্বর পলিশনটা হয়ে যায়। যত বেশি করে 1 নম্বর 2 নম্বর পলিশন হয় তত বেশি করে এনার্জি খরচ হয়ে যায়, অ্যাভেলেবেল ওয়ার্কের পরিমাণ তত আমি কম পাই। তাই দেখো আমরা র্যান্ডমনেস যত বাড়ে আনঅ্যাভেলেবেল ওয়ার্কের পরিমাণও দেখো তত বাড়ে, এ কথা আমরা বলতে পারি। তাহলে এখানে দেখো যে ছবিটা এঁকেছি সেখান থেকে কি আমি এই কথাগুলো বলতে পারি? চলো দেখি। দেখো আমি এরকম বলতে পারছি কি, যে যখন কোনো একটা সিস্টেম হিট অ্যাবজর্ব করে, এই পিকচার থেকে দেখো বলছি when a system absorb heat, তখন কি হয়, it divided into 3 parts, 3টে পার্টে দেখো ভাগ হয়ে যায়। কি জন্য? ভিন্ন ভিন্ন পলিশনের জন্য, or three different types of pollution। 3টে ভিন্ন পলিশনের জন্য এটা দেখো ডিভাইড হয়ে যাচ্ছে। কিরকম 3টে পলিশন? একদম দেখো 1 নম্বর যেটা মার্ক করেছি, তো দেখো পলিশন বিটুইন দ্য মলিকুল, পলিশন বিটুইন দ্য মলিকুল। 2 নম্বর দেখো যে পলিশনটা দেখি পলিশন উইথ দ্য ওয়াল অফ দ্য কন্টেনার, দ্য পলিশন উইথ দ্য ওয়াল অফ দ্য কন্টেনার। আর 3 নম্বর কি, পলিশন উইথ দ্য পিস্টন। এই 1 নম্বর 2 নম্বর পলিশনটা দেখো কি হয়, এর জন্য কোনো আমরা ওয়ার্ড পাই না। কি for pollution 1 and 2 we does not get any mechanical work। শুধুমাত্র আমরা 3 নম্বর পলিশনের ক্ষেত্রে আমরা মেকানিক্যাল ওয়ার্ক পাই। তাহলে এখানে বলতে পারি we get mechanical work, we get mechanical work for only for type 3 pollution। 3 নম্বর পলিশনের জন্য দেখো আমরা মেকানিক্যাল ওয়ার্ক পাচ্ছি। এই টাইপ 1 আর টাইপ 2 পলিশনের জন্য আমরা কখনো মেকানিক্যাল ওয়ার্ক পাই না। এইটা শুধুমাত্র কি করে, সিস্টেমে র্যান্ডমনেস বাড়ায়। for type 2 or type 1 or type 1 and type 2 pollution, type 1 and type 2 pollution we never get any mechanical work। আমরা কোনো মেকানিক্যাল ওয়ার্ক এখানে পাবো না। মেকানিক্যাল ওয়ার্ক এটা কি করে, it only increase the randomness of the system, it only increase the randomness of the system।
তাহলে বলো তো যে এই তো যত টাইপ 1 টাইপ 2 কন্ডিশন যত ইনক্রিজ করবে সিস্টেমে র্যান্ডমনেস হতে পারবে, তাই দেখো অ্যাভেলেবল ওয়ার্কের পরিমাণ তত দেখো কমে যাবে। তাহলে as 1 নম্বর and 2 নম্বর কন্ডিশন 1 and 2 কন্ডিশন যত ইনক্রিজ করে increases amount of available work, amount of available work এটা দেখো কি হয়, দেখো decreases, তাই তো? এই জন্য দেখো আমরা কি বলি যে entropy measure করে কি unavailable work, so we consider, so we can say that entropy measure the amount of measure the unavailable measure the entropy measure the unavailable work. হয়েছে? এখানে আমি আর একটা কথা বলছি, দেখো তো এরকম বাস্তব কথা বলছি, দেখো যে আমি ধরো বলছি তুমি একটা সিস্টেমের মধ্যে এই লিকুইড ওয়াটার নিয়েছো, এই লিকুইড ওয়াটারটার ধরো টেম্পারেচার এখন আমি টেম্পারেচার 30°C আছে, তুমি যখন দেখো 30°C থেকে টেম্পারেচার 40°C হয়ে যখন তুমি 100°C গেলে তখন দেখো কি হয় যে 100°C টেম্পারেচার অ্যাটেন্ড করার আগে পর্যন্ত সিস্টেম থেকে কন্টিনিউয়াস পরিবেশ থেকে হিট অ্যাবজর্ব করে যায়, তাই না? তাহলে এখানে বলতে পারি before attaining 100°C temperature, temperature of the system it increases when heated, দেখো হিট করার সাথে সাথে তার টেম্পারেচার বাড়ে ওই 100°C টেম্পারেচার রিচ করার আগে পর্যন্ত, কিন্তু বলো তো বয়লিং পয়েন্টে যখন আমরা যাই তখন দেখো টেম্পারেচারে আর কোনো চেঞ্জ হয় না, কিন্তু তবুও দেখো সিস্টেম হিট অ্যাবজর্ব করে যায়, যেটাকে আমরা ল্যাটেন্ট হিট বলি। ল্যাটেন্টের বাংলা কি জানো? ল্যাটেন্টের বলা হয় লিঙ্ক তাপ বলা হয়। লিঙ্ক তাপটা কেন বলা হয় বলতে পারবে? যে কেন এরকম নামটা এসছে ল্যাটেন্ট হিট বা লিঙ্ক তাপ? লিঙ্ক তাপ কেন বলে? তাপটা গ্রহণ করছে কি দেখো কোথায় যাচ্ছে কেউ জানে না, কারণ কি সিস্টেমের টেম্পারেচার দেখো বাড়ে না, তাহলে যায় কোথায় কেউ বলতে পারবে? স্যার স্টেটটা চেঞ্জ করতে লাগে। হ্যাঁ মানে ফেজটাকে জাস্ট চেঞ্জ করে, মানে ওই হিটটা গ্রহণ করে সে দেখো যে লিকুইড থেকে গ্যাসিয়াস স্টেটে নিয়ে যায়। তাহলে এখানে বলতে পারি যে at boiling point কি হয় টেম্পারেচার remain fixed, although সিস্টেম তখনও দেখো হিট অ্যাবজর্ব করে, although system absorb
একদম হিট। তাহলে এই হিটটা লুকানো হিট, এটাকে ল্যাটেন্ট হিট বা রিন্তাপ বলে। ল্যাটেন্ট হিট, তাহলে এইটা শুধুমাত্র সিস্টেমের স্টেটের চেঞ্জ করে, মানে র্যান্ডম ডেজ বাড়ায়। ইট অনলি চেঞ্জ করে, চেঞ্জ দ্য স্টেট অফ দ্য সিস্টেমের স্টেটের চেঞ্জ করে। স্টেট that is increase randomness, কারণ লিকুইড স্টেটে যে randomness তার থেকে কত গ্যাসিয়াস স্টেটে অনেক বেশি, that is increase randomness। বোঝা গেল? তাহলে এই কথাটা খুব ইম্পর্টেন্ট। দেখো, টেম্পারেচার ফিক্স থাকা সত্ত্বেও সিস্টেম হিট অ্যাবজর্ব করে যায়। এবার দেখো তো, এখানে একটা কথা বলা হয়, কি বলতো, যে আমরা তো সেকেন্ড ল একটা স্টেটমেন্ট বা হিসাবে পড়ে এলাম, কি বলতো, যে পড়ে এলাম যে ইউনিভার্সের এনট্রপির মান, বিশ্বব্রহ্মাণ্ডের এনট্রপির মান দেখো অলওয়েজ বেড়ে বেড়ে যাচ্ছে। তাহলে দেখো ইউনিভার্সের এনট্রপি যদি কন্টিনিউয়াসলি বাড়ে, তাহলে ইউনিভার্সের দেখো কি র্যান্ডমনেস দেখো কন্টিনিউয়াস বেড়ে বেড়ে যাচ্ছে। মানে এই মুহূর্তে ইউনিভার্স, বিশ্বের যা র্যান্ডমনেস, চোখের পলক ফেললে দেখো র্যান্ডমনেস আবার বেড়ে গেছে। তাহলে এটা দেখো সিস্টেমই চাইছে, নেচারই চাইছে কি যে আমি র্যান্ডমনেস বাড়িয়ে বাড়িয়ে যাই। তাই 10 বছর আগে আমাদের যা র্যান্ডমনেস বা বিশৃঙ্খলতা ছিল, এখন দেখো কি বিশৃঙ্খলতা অনেক বেড়ে গেছে। আগামী 10 বছরে কি হবে, নেচারই চাইছে কি র্যান্ডমনেস আরো বাড়াবো। দেখো সামনে 10 বছর পর দেখবে কি র্যান্ডমনেস আরো বেড়ে গেছে। তাহলে এইভাবে দেখো যদি র্যান্ডমনেস অফ দ্য ইউনিভার্স কন্টিনিউয়াসলি বেড়ে বেড়ে যায়, তাহলে অ্যাভেলেবেল ওয়ার্কের পরিমাণও দেখো কন্টিনিউয়াসলি ডিক্রিজ করে করে যাচ্ছে। মানে 10 বছর আগে বা 20 বছর আগে মানুষজন যা ওয়ার্ক করতো, অ্যাভেলেবেল ওয়ার্কের পরিমাণ যা ছিল, এখন দেখো সেই মানুষগুলো দ্বারা অ্যাভেলেবেল ওয়ার্কের পরিমাণ দেখো কমে কমে যাচ্ছে, কমে গেছে। আগামী 10 বছরে কি হবে, সেটা আরো কমে যাবে। তার কারণ কি, আনঅ্যাভেলেবেল ওয়ার্কের পরিমাণ বাড়ছে কিন্তু র্যান্ডমনেস বাড়ছে, তাই অ্যাভেলেবেল ওয়ার্কের পরিমাণ দেখো কন্টিনিউয়াসলি কমে কমে যায়। এইভাবে যদি অ্যাভেলেবেল ওয়ার্ক কমে কমে যায় না, ফিজিক্স একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় এখানে, সেটা কি বলা হয় বলতো, যে একটা সিচুয়েশন অ্যারাইজ করে হয়ে when any system heat absorb করবে, কিন্তু পুরো অ্যাভেলেবেল ওয়ার্ক আউটপুট হিসাবে দেবে না বা পাবো না, সবটাই আনঅ্যাভেলেবেল ওয়ার্কে পরিণত হবে। মানে যে হিটটা অ্যাবজর্ব করলো সেটা টোটালটাই র্যান্ডমনেস হয়ে গেল, কোনো অ্যাভেলেবেল ওয়ার্ক আউটপুট হিসাবে পাবো না। এই সিচুয়েশনটাকে অ্যাকচুয়ালি ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে বলে থার্মাল ডেথ অফ দ্য ইউনিভার্স। ইউনিভার্স থার্মাল ডেথে পৌঁছে গেছে। বুঝতে পারছো? প্রকৃতি কিন্তু সেদিকেই যাচ্ছে, কারণ নেচার বা সেকেন্ড ল সেটাই বলছে যে বিশ্বব্রহ্মাণ্ডের এনট্রপির মান সবসময় বেড়ে বেড়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে তোমাদের দেখো এনট্রপি নিয়ে ব্যাপার স্যাপার। আরো যে একটা পয়েন্ট আমি এখানে বলি, কত পয়েন্ট ছিল গো, দেখো 5 নম্বর, 6 নম্বর পয়েন্টে চলো। এই এনট্রপি একটা এক্সটেনসিভ প্রপার্টি, এটা সিস্টেমের মাসের উপর ডিপেন্ড করে। ইজ an extensive property depend upon mass of the system। সিস্টেমের মাসের উপর এর ভ্যালু ডিপেন্ড করে, এক্সটেনসিভ প্রপার্টি। আর একটা কি, এটা একটা স্টেট ডিপেন্ডেন্ট ফাংশন, পাথের উপর ডিপেন্ড করে না। এনট্রপি ইজ এ স্টেট ফাংশন, এটা একটা স্টেট ফাংশন, নট ডিপেন্ড আপন পাথ, নট ডিপেন্ড আপন পাথ, পাথের উপর ডিপেন্ড করছে। তাই যে কোনো সাইক্লিক প্রসেসে স্টেট ফাংশনগুলোর পরিবর্তন সর্বদা শূন্য হয়। সো ফর
any cyclic process আমরা সাইক্লিক ইন্টিগ্রাল ds এর মান দেখো 0 পাবো। ওকে, বেশ, তাহলে আমাকে যদি এইটাই কোশ্চেন দেয়, আচ্ছা এই কোশ্চেনটা দেওয়ার আগে আমি এখানে যে কথাগুলো বললাম সেটা একটু বলে দিই। যে এটা কি আমি দেখো এইরকম বলতে পারি কি, যে ধরো তুমি ওয়াটার দিয়েছো এই 1 কেজি ওয়াটার, এর দেখো এনট্রপির মান কখনোই দেখো সমান নয় যে ওয়াটার ফর 1 গ্রাম তার মাসের উপর দেখো ডিপেন্ড করে। তাই 1 কেজি যা র্যান্ডমনেস আর 1 গ্রামের র্যান্ডমনেস এক হয় না, তাই এনট্রপির মানটা কিন্তু সমান। তাহলে এই হচ্ছে ব্যাপার স্যাপার। হ্যাঁ, আমাদের যদি কোশ্চেন করে প্রমাণ করতে বলে যে তুমি এটাই যে এনট্রপি একটা স্টেট ফাংশন, প্রমাণ করবো কিভাবে। নেক্সট আমি একটা কোশ্চেন আকারেই দেখি, প্রমাণ করো prove that entropy bracket is a state function. Entropy is a state function, এটা প্রমাণ করো। কি করে করবো? এইটা দুরকম ভাবে প্রমাণ করা যায়, একটা কার্নোট সাইকেল থেকেও প্রমাণ করা যায়, আর একটা ফার্স্ট ল ইউজ করেও প্রমাণ করা যায়। আমি দুভাবেই করবো, কারণ দুটোই পরীক্ষায় আসে। একটা হচ্ছে কি ইউজিং কার্নোট সাইকেল, আর 2 নম্বর ইউজিং ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স এর প্রথম সূত্র প্রয়োগ করে দেখো আমরা এনট্রপি যে একটা স্টেট ফাংশন সেটা বলতে পারি। ওকে, আচ্ছা বেশ, কি করে দেখাতে পারি দেখো তো। আমি এখন যদি বলি কার্নোট সাইকেল থেকে কি দেখা যায় 1 নম্বরটা আসছে, ও 1 নম্বরটা দিয়ে দেখো আমি এইটা কার্নোট সাইকেলটা ড্র করি। দেখো পাশে আমি দেখো এরকম একটা কার্নোট সাইকেলে দেখো আমরা পি ভার্সেস ভি ডায়াগ্রাম দেখো আমরা এরকম পেয়েছি। এটা এখানে আরেকটা স্টেপ, এটা দেখো আরেকটা স্টেপ আছে। তাহলে এইটা দেখো 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। আমরা দেখো এ থেকে বি হয়ে সি থেকে ডি হয়ে আবার এ তে আসছে। এখানে দেখো সিস্টেমটা Q2 পরিমাণ হিট অ্যাবজর্ব করেছিল T2 থেকে, আর এখানে দেখো সে Q1 পরিমাণ হিট রিজেক্ট করছে শিফট T1 এ। আমি তোমাকে বললাম যে ধরো তোমার ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এ, তুমি সি পয়েন্টে যাও। এ থেকে সি পরিবর্তনের জন্য এনট্রপি চেঞ্জ কত হয় ক্যালকুলেট করো। ঠিক আছে, মানে এ থেকে সি পরিবর্তনের জন্য আমরা এনট্রপি পরিবর্তন কত করব। দেখো আমরা এ থেকে সি দেখো দুভাবে দেখো যেতে পারি, একটা ভায়া বি মানে বি হয়ে, তাকে দেখো ভায়া ডি হয়ে যেতে পারি। আমাকে প্রমাণ করতে হবে আমি বি হয়ে বা ডি থেকে ডি হয়ে যেভাবেই যাই না কেন এ থেকে সি, দু ক্ষেত্রে কিনা এনট্রপি পরিবর্তন একই হবে, তবেই কিনা আমি বলতে পারবো যে এনট্রপিটা পাথের উপর ডিপেন্ড করছে না। মানে দু ক্ষেত্রেই মানটা একই পাচ্ছি, মানে কি যেহেতু ইনিশিয়াল এবং ফাইনাল স্টেট দুটো সেম, তাই এটা স্টেট ফাংশন, এটা আমরা বলতে পারবো। তাই আমি দেখো এরকম বলছি কি consider the initial state is consider
consider the initial state is at A. এবার ধরো আমরা A থেকে C গেলাম। Now we go এই A to C, আমরা A থেকে C যাচ্ছি এবং চেক করব এনট্রপি চেঞ্জ কত হয়, and check the change in entropy. দেখো তো আমরা A থেকে C এইটা দেখো দু ভাবে পেতে পারি কি A থেকে C এটা can be achieved by two way, একটা via B একটা via D, by two way। আমি এক নম্বর বললাম দেখো A থেকে B হয়ে C যেতে পারো, অথবা দেখো তুমি A থেকে D হয়ে C যেতে পারো। ওকে, ঠিক আছে। দেখো যদি আমি ফার্স্ট ওয়ে কথাটা বলি যে প্রথম ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন কত হয় দেখি। ফার্স্ট ওয়ে মানে আমি A থেকে B, B থেকে C যাচ্ছি, তখন আমি চেক করছি যে এনট্রপির পরিবর্তন মানে ডিএস মানে কি dq/t। তাহলে দেখো আমরা এর মান A থেকে B হয়ে C চেক করব। দেখো এটাকে কি আমি পার্ট করে মানে প্রথমত আমি এটা না লিখে আমি এটা লিখি যে A থেকে C যাচ্ছি, এটাকে দেখো আমি ভায়া B, তাই এটাকে দেখো A থেকে B হয়ে C বললাম। এটাকে দেখো আমি দুটো পার্টে ভাগ করার দুটো স্টেপে করেছি, তো একটা দেখো A থেকে B আর একটা দেখো dq/t এই B থেকে C এর জন্য। বলো তো A থেকে B এর জন্য dq/t এর মান কত হবে? এখানে দেখো সিস্টেম হিট অ্যাবজর্ব করে সোর্স থেকে, তাই দেখো এটা প্লাস সাইন দিয়ে আমি লিখলাম Q2/T2, যেহেতু সিস্টেম অ্যাবজর্ব হিট Q2 ফ্রম সোর্স T2। তাহলে এখানে বলতে পারি যেহেতু সিস্টেম অ্যাবজর্ব হিট Q2 সোর্স T2 অ্যাবজর্ব করছে বলে প্লাস, আর এইটার মান কত হবে বলতে পারবে? dq/t B থেকে C এর জন্য কেউ বলো কত হবে? কেউ পারবে? কেউ বলো। জিরো হবে। কেন বলো তো, কেন? অ্যাডিয়াবেটিক রিভার্সিবল এক্সপানশন বলে। একদম ঠিকই বলেছো, কারণ এটা তো একটা অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস সিস্টেম সারাউন্ডিংস এর মধ্যে কোনো হিট এক্সচেঞ্জ হয় না, তাই এটা দেখো জিরো। কি বলতে পারি? যেহেতু অ্যাডিয়াবেটিক প্রসেস so dq equal to 0, সিস্টেম সারাউন্ডিংস এর মধ্যে কোনো হিট এক্সচেঞ্জ হবে না। তার আমরা কত পাচ্ছি গো? অতএব dq/t আয়া A থেকে B হয়ে C গেছি, এর মান দেখো আমরা প্লাস Q2/T2 পেলাম। এটা এক নম্বর মার্কিং করো। বুঝেছে? এবার সেকেন্ড পার্ট যাও। সেকেন্ড আমরা কিভাবে যেতে পারি? ভায়া ডি ওয়ে। সেকেন্ড ওয়ে
দেখো আমরা এ থেকে ডি, ডি থেকে সি গেলাম, তাহলে বলো তো এক্ষেত্রে যদি আমি ডিকিউ বাই টি ফর এ থেকে সি চেঞ্জ, তাহলে আমরা কি বলতে পারি? দেখো এটাকে আমরা ডিকিউ বাই টি এ থেকে ডি, ডি থেকে সি, এটাকেও দেখো আমরা দুটো স্টেপে করেছি বলে দেখো পার্ট পার্ট ভাগ করে নিচ্ছি। একটা এ থেকে ডি, আর একটা দেখো ডিকিউ বাই টি এই ডি থেকে সি এর জন্য। বলো প্রথম মানটা কত পাবো? প্রথম মানটা এ থেকে ডি এর জন্য বলো। কত হবে এ থেকে ডি? দেখো ডি থেকে এ ছিল অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, চতুর্থ স্টেপ কার্নোট সাইকেলে। তাহলে ডি থেকে এ যদি কম্প্রেশন হয়, এ থেকে ডি বলবো কি? এটা এক্সপানশন, মানে অ্যাডিয়াবেটিক এক্সপানশন। অ্যাডিয়াবেটিক যেহেতু আছে তাই এখানেও ডিকিউ এর মানটা 0, তাই এটাও দেখো 0 হয়, যেহেতু এটা অ্যাডিয়াবেটিক রিভার্সিবল এক্সপানশন স্টেপ, যেহেতু it is adiabatic reversible expansion step, তাই দেখো আমরা এটা দিয়ে পেলাম। আর ডি থেকে সি এর জন্য কত হবে বলতে পারবে? দেখো সি থেকে ডি এর ছিল আইসোথার্মাল কম্প্রেশন স্টেপ, সি থেকে ডি এর জন্য কম্প্রেশন হয় বলে সিস্টেম রিজেক্ট করে কিউ1 পরিমাণ কিউ1। মানে সি থেকে ডি যদি রিজেক্ট করে, বিপরীত দিকে যদি যায়, মানে ডি থেকে সি এ যায়, তাহলে দেখো সে কিন্তু অ্যাবজর্ব করবে। তাহলে ডি থেকে সি এর জন্য দেখো সে অ্যাবজর্ব করছে কিউ1 পরিমাণ ফ্রম কিউ1। তাহলে এইটা দেখো পাবো। এখানে কি বলতে পারি? এখানে এটা বলতে পারি যেহেতু সি টু ডি ইজ আইসোথার্মাল, এটা আইসোথার্মাল দেখো রিভার্সিবল কম্প্রেশন স্টেপ, কি হয়? কম্প্রেশন স্টেপ সিস্টেম রিলিজ Q1 heat and Q1 so D থেকে C is দেখো রিভার্স স্টেপ, মানে এটাও একটা আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন স্টেপ, তখন সিস্টেম হিট অ্যাবজর্ব করবে, তাই প্লাস সাইন দেব। So D to C is isothermal reversible expansion step, system absorb Q1 heat from sink Q1, বুঝলে? তাই দেখো এখানেও প্লাস সাইন দিয়েছি। তাহলে ওভারঅল কি পাচ্ছি গো? অতএব ডিকিউ বাই টি ভায়া এ থেকে ডি, ডি থেকে সি, দেখো প্লাস কিউ1 বাই টি, এটা 2 নম্বর নাম্বারিং বলে বলবে। বুঝছে?
1 and 2 থেকে আমরা কি পাচ্ছি? দেখো ফ্রম ইকুয়েশন 1 and 2 আমরা দেখো যে রিভার্সিবল কার্নোট সাইকেলের ক্ষেত্রে আমরা কি জানতে গেছিলাম? দেখো তো আমরা এটা দেখো বলেছিলাম কি we know for reversible কার্নোট সাইকেল দেখো আমরা Q1 by Q1 সমান Q2 by Q2 তাহলে দেখো আমরা যদি ইকুয়েশন 1 আর 2 থেকে আমরা দেখো ওটাই দেখো পাচ্ছি so from equation 1 and 2 so from equation 1 and 2 we get আমরা কি পেলাম দেখো এই q by p এর মান a থেকে b b থেকে c গেলে যা পাচ্ছি আর q by p এর মান a থেকে b b থেকে c গেলে এক পাচ্ছি তার মানে কি হলো এন্ট্রপি চেঞ্জটা দেখো সিস্টেমের পাথের উপর ডিপেন্ড করছে না যে ভায়া বি না ভায়া ডি যেহেতু ইনিশিয়াল এবং ফাইনাল দেখো এই দুটো স্টেট যেহেতু একই আছে তাই দেখো সিস্টেম এন্ট্রপি পরিবর্তন একই হচ্ছে মানে এখান থেকে কনক্লুশন বলতে পারি সো চেঞ্জ in entropy of the system changing entropy of the system এটা does not depend upon path of transformation শুধুমাত্র কি হবে দেখো যেহেতু এখানে ইনিশিয়াল এবং ফাইনাল স্টেট আছে এবং দেখো এস এর মানটাও দেখো সেম সিন্স ইন ইনিশিয়াল and final state same initial so ds is also দেখো সেম তাই এখান থেকে আমরা বলতে পারি কি তাই এন্ট্রপি দেখো একটা পাথ ফাংশন সো it is a function not a path function তে আরি পাছো হ্যাঁ স্যার তোমার কি প্রবলেম খায়াতে ছাড়বো কেন স্যার আমাকে তো এই জায়গায় যেতে হবে তাহলে তার জন্য কি তোমার বন্ধুরা সবাই কল করবে স্যার আজকে বিষয়টা দিন না তোমার মধ্যে যদি সবাই এরকম বলে স্যার আমার আজকে বিয়ে বাড়ি আছে আমি কল করবো তাহলে তার জন্য কি সবাইকে এসে বিয়ে বাড়ি থেকে আনন্দ করবে তার জন্য কি সবাই আনন্দ দেয় তার জন্য সবাইকে নিয়ে যাবো এইগুলো হয় না বাবা একটা ব্যাচে এরকম হয় না একটা ব্যাচকে সুন্দরভাবে রান করাতে গেলে না আমি একটু পারি না বাবা আমি যে তোমার কথা শুনি তুমি যদি চলি তাহলে দুদিন পর কালকেই দেবে পরের ক্লাস একজন বলবে কি যে স্যার আমার একটু কাজ আছে আমি ব্যাচটা একটু তাড়াতাড়ি ছেড়ে দিই তাহলে আমার ব্যাচটা কি করে রান করবে বলো তাই না এগুলো অ্যাকচুয়ালি হয় না যখন তুমি একটা পার্সোনালি করবে তখন তোমার কথা মতো আমি তোমার মতো আমি পড়াবো বন্ধ করবো স্টার্ট করবো এসব কিন্তু যেহেতু আমার টার্গেট নিয়েছি কি আমার ঠিকঠাক সময় সিলেবাসটাকে কভার করতে হবে তাই আমি কিন্তু কি করে তোমাকে বলি বলো যে আমি শেষ করবো আমি আর একটুখানি পরে করে ছেড়ে দেবো নাকি হবে ঠিক আছে স্যার তুমি যেখানে দরকার সেখানে যাও তুমি পরে পিডিএফটা দেখে একটু করে নিও যদি বুঝতে না আমি কারণ এর পরের পার্টটা যেটা আমি পড়াচ্ছি বুঝতে পারবে বাড়িয়ে আর যদি বুঝতে না পারো আমাকে ফোন করবে বলে দেবো ওকে ঠিক আছে তাহলে এখান থেকে দেখো এন্ট্রপি যেহেতু একটা স্টেট ফাংশন তাই কেসটাকে দেখো আমি একটা এক্সাক্ট বা পারফেক্ট ডিফারেন্সিয়াল করতে পারি তাই তো তাহলে যেহেতু এস ইজ এ স্টেট ফাংশন
function. So it is an exact or perfect differential. Actually, আমারও শরীরটা খারাপ, আমার ভালো লাগছে না ভগবান, কিন্তু কি করি বলো, ঠিকঠাক সময়ে ম্যানেজ করতে গেলে একটু স্যাক্রিফাইস করছি, কি আর করে যাবে। ও বেশি কোনটাই কথাবার্তা নেই, কিন্তু জাস্ট সেটা আছে, শরীরটা ঠিক আছে। তাহলে দেখো এই ডিএস ইজ এ এক্সাক্ট নট পারফেক্ট ডিফারেন্সিয়াল। তোমার যদি এটাই কোশ্চেন করে যে প্রমাণ করো ডিএস একটা এক্সাক্ট বা পারফেক্ট ডিফারেন্সিয়াল, কিভাবে প্রমাণ করবো, আমি কম্বাইন করে আর একটা সঙ্গে কোশ্চেন করে দিচ্ছি একবারে, যে শো দ্যাট, প্রমাণ করো, শো দ্যাট ডিএস ইজ an exact or perfect differential, but not ডিকিউটা নয়, কারণ কিউটা তো একটা পাথ ফাংশন, পাথ ফাংশনের ডিফারেন্সিয়াল কখনো পারফেক্ট ডিফারেন্সিয়াল, ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল হয়। তাহলে এখান থেকে দেখো আমি ছোট্ট করে বলতে পারি এইটা অ্যাকচুয়ালি কি, যেহেতু দেখো হিট কিউ ইজ এ পাথ ফাংশন, so dq এটা is not an exact differential. এটা আমি exact differential আমি বলতে পারি। প্রমাণ করবো কিভাবে, দেখা যাক আমি ফার্স্ট ল ইউজ করে দেখি এটা হয় কিনা। যে ফ্রম ফার্স্ট ল অফ থায়োরাইডস থেকে আমরা কি জানি, ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে দেখো আমরা যে ডি ইউ সমান দেখো ডি ইউ প্লাস দেখো মেকানিক্যাল ওয়ার্ডিটিতে আমরা এটা বলতে পারি, তাই তো। আদর্শ গ্যাস সিস্টেমের ক্ষেত্রে কি হয়, যে ফর 1 মোল আইডিয়াল গ্যাস সিস্টেমে দেখো আমরা ডি ইউ সমান দেখো আমরা সিডি ডিগ্রি জানি, তাহলে এটাকে তুমি ওখানে বসিয়ে দাও, তাহলে অতএব দেখো আমরা ডিকিউ সমান এখানে সিডি ডিটি আর প্রেসারের জায়গায় দেখো আমরা RT/V বলতে পারি, তাই তো। সবার ওকে? ঠিক আছে। বুঝে বেশ। এবার দেখো তো, আমি ধরো কোনো একটা সিস্টেমের এইরকম দেখো স্টেটের আমি চেঞ্জ করছি, যে 1 নম্বর থেকে ধরো আমি 2 নম্বর স্টেটে গেলাম, এখানে দেখো টেম্পারেচার T1 ভলিউম V1, এখানে T2 ভলিউম V2। তাহলে বলো তো, যদি আমি স্টেটের চেঞ্জ করে 1 নম্বর থেকে 2 নম্বরে যাই, তাহলে আমি কি লিখতে পারি, সো for a change of state from 1 থেকে 2, তাহলে দেখো আমরা এই যে ডিকিউ এর পরিবর্তন করতে হবে, দেখো 1 থেকে 2 গেলাম, সেখানে দেখো সিভি আমি দেখো ডিটিটা চেঞ্জ হয়েছে T1 থেকে T2 তে, আর এখানে আর দেখো আর একটা টি কিন্তু এখানে দেখো কনস্ট্যান্ট নয়, তাই আমি ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারি না,
টি ডিভি বাই ভি দেখো ভলিউম ভি1 থেকে ভি2 চেঞ্জ হয়েছে, তাই তো? এবার তুমি বলো তো এখানে দেখো এই ইন্টিগ্রেশনটা কি সলভ করা যাবে? কারণ দেখো টেম্পারেচারটা কিন্তু ফিক্সড কোয়ান্টিটি নয়, টেম্পারেচার দেখো ভ্যারি করছে। তাহলে আমরা যখন দেখো ডিভি মানে ভলিউমের দেখো ইন্টিগ্রেশনটা করবো, তখন টেম্পারেচারের মান আমি কত লিখবো? ও তো ইটসেলফ চেঞ্জ হয়ে যায়, তাই এই ইন্টিগ্রেশনটা করা কিন্তু পসিবল নয়। এইটা পসিবল নয় এ কারণে, তার কারণ কি যে এই ডিকিউটা বা কিউটা 1 নম্বর এবং 2 নম্বর স্টেটের উপর ডিপেন্ড করে না, মানে এটা পাথ ফাংশন নয়, মানে স্টেট ফাংশন নয় বলে। তাহলে আমি এখানে এটা বলতে পারি এই যে এই ইন্টিগ্রেশন দেখো আমার কাছে করা যাচ্ছে না, it is impossible to calculate the value of this integration. It is impossible to calculate this integration. এই ইন্টিগ্রেশনটা দেখো ক্যালকুলেট করা যায় না, যেহেতু এই since t is not fixed, টেম্পারেচার দেখো ফিক্সড, দেখো এই টেম্পার ভলিউমের উপর ডিপেন্ড করে, it depend upon ভলিউম। তার মানে দেখো এটা ইম্পসিবল। তাই দেখো এখান থেকে আমরা কনক্লুশন করতে পারি কি যে এটা কেন পাচ্ছি না, এই কারণে, তার কারণ কিউটা শুধুমাত্র স্টেট 1 এবং স্টেট 2 উপর কিছু না। দেখো এখানে স্টেট 1 স্টেট 2 লিখেছি, তোমার শুধুমাত্র দুটো স্টেটের উপর ডিপেন্ড করে না। যে দিস হ্যাপেন বিকজ ঘটছে কারণে, দিস হ্যাপেন because if Q does not depend upon the state 1 and 2, rather it depend upon path, path. তাই এখান থেকে আমরা কি বলতে পারলাম, দেখো ডিফিউজার একটা ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল প্লাস dq is an inexact differential, তাহলে dq is an inexact differential। তাই দেখো এটা প্রমাণ হয়ে গেল, কারণ আমরা ইংলিশটা করতে পারলামই না। কিন্তু দেখো তো যদি আমি বোথ সাইডকে টেম্পারেচার দিয়ে ভাগ করেছি, মানে ইন্টিগ্রেশন করার আগের স্টেপে এখান থেকে দেখো যদি আমি বোথ সাইডকে টেম্পারেচার দিয়ে ভাগ করছি, বাট ডিভাইড both side by temperature, we get আমরা কি পাবো গো? দেখো ওখান থেকে আমরা dq by t, এটাও দেখো cv by gv dt by t, এখানে dt কেটে গিয়ে দেখো শুধুমাত্র dt by t হয়ে গেল, তাই তো? তাই এই dq by t টা কি দেখো আমরা ds করি, এখানে দেখো cv dt by t আর r dv by t। এবার দেখো যদি ওই যে আমি যে স্টেটটাকে চেঞ্জ করেছিলাম, তাহলে এখানে দেখো আমরা ইজিলি দেখো ds এর মান কত হবে দেখো আমি এবার বার করতে পারবো। সো ফর change of state from 1 to 2, আমরা দেখো ds এর মান 1 নম্বর 2 নম্বর স্টেপ, এখানে cv
ডিগ্রি বাই টি দেখো টেম্পারেচার T1 থেকে T2 আর পিছনে তো বাইরে গেল ডিগ্রি বাই ডি ভলিউম T1 থেকে এখানে দেখো এই দুটো ইন্টিগ্রেশনে কিন্তু সহজে ইভালুয়েট করা যায় এর মান এবং এর মান it is possible to evaluate these two integration তাই তো it is possible to evaluate the value of these two integration তাহলে আমরা দেখো ln t2/t1 আর k আর ln t2/t1 দেখো আমরা পাবো তাহলে এটা সম্ভব হচ্ছে কেন কারণ দেখো এন্ট্রপিটা এই 1 নম্বর 2 নম্বর স্টেজের উপর ডিপেন্ড করে বলে আমরা এক্সাক্ট একটা মান পাচ্ছি এর পরিবর্তে অন্য কোনো মান হতে পারে না তাই এখান থেকে বলা হয় কি যে এন্ট্রপিটা একটা স্টেট ফাংশন সো we get a fixed value of s we get a fixed value of s এইটা ইন্ডিকেট করে কি এন্ট্রপি একটা স্টেট ফাংশন this indicate s state function s যদি স্টেট ফাংশন হয় and তাহলে তার ডিফারেন্সিয়াল of ds is an exact ডিফারেন্সিয়াল বোঝা গেল দেখো আজকে কি থাকবে সবাই পালা আমি অনেকদিন পর কলেজ গেলাম তো যে তারপর শরীরটা খারাপ লাগছে কি করবো আর তো করবো না খেলবো হ্যাঁ স্যার এইটুকুই থাক আজকে স্যার এতটাই থাক এন্ট্রপি তারপরে এন্ট্রপি হলো এবার এন্ট্রপি কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা দেখাবো তারপরে ফিক্স ফ্রি এনার্জি আর ডেলমোস ফ্রি এনার্জি যেগুলো তার মাঝে সেগুলো বলবো তারপরে থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট আছে তারপরে ম্যাক্সওয়েল ইকুয়েশন আছে তারপরে জুল থমসন এক্সপানশন আছে তাহলে শেষ হবে এখন ধরে না আপনার গোটা 7-8 ক্লাস বসে ঠিক আছে তুমি করো আসলে এখন 6 নম্বর শ্রেণীর পরীক্ষা ডেট দেয়নি 6 নম্বর দেয়নি 4 নম্বর থেকে যাবে ঠিক আছে আশা করি না ঠিক আছে তুমি করো না আর এই থাক নেক্সট ক্লাস আবার শুক্রবার সন্ধ্যা হ্যাঁ আচ্ছা তোমাদের একটা বলি তোমাদের কি বৃহস্পতিবার সকালে টাইম হবে যারা আছো হবে না না স্যার হবে না পড়া আছে আচ্ছা শনিবার সকালে হয় না আমি শনিবার সকালে আমার 6 নম্বর থেকে মিডল ক্লাসটা বন্ধ হয়ে গেছে কারণ ওদের হয়ে গেছে বলে ওই সময়টা ফাঁকা পাচ্ছি যদি তোমাদের হয় তাহলে ওই সময় ক্লাসটা নিতে আমি গ্রুপে লিখে দেখবো একবার যে হবে না স্যার কি সন্ধ্যের দিকে তো অনেক সময় হবে না তাহলে আর কি হবে সেরকম তাহলে নেক্সট ক্লাস আইডি সন্ধ্যা কারণ এই কলেজ থেকে এসে এখন কলেজের বিবেচনা বাড়ি দিয়েছে কলেজ থেকে এসে একটু টায়ার্ড লাগতে পারে এনার্জি পাচ্ছে আইডি একটু আগে কলেজ থেকে এলাম না তুমি কি করো না চলো উঠে যাও